রাতেই সেনাপ্রধানের ভয়ঙ্কর সব তথ্য ফাঁস করল যুক্তরাষ্ট্র। সরকার হাসিনাকে ফাঁসি দিল আজিজ। আল জাজিরা ইউটিউব চ্যানেলে ফাঁস করা এক ভিডিওতে বলা হয়, শেখ হাসিনা সেনাপ্রধান আজিজ আহমেদ এবং তার বাকি 3 ভাইদের দিয়ে বাংলাদেশে খুন, দুর্নীতি সহ অনেক ভয়ঙ্কর সব অপকর্ম করিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকার আহমেদ পরিবারের মাফিয়া গোষ্ঠীর মধ্যে সেনাপ্রধান আজিজ আহমেদ ছিল তাদের বড় ভাই, যাদের নেতৃত্বে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসেছিল। এমন কিছু করিনি যাতে সেনাবাহিনী বিজিবির সুনাম ক্ষুণ্ণ হয়, করিনি ক্ষমতার অপব্যবহার, সুবিধা নেননি পরিবারের কোনো সদস্য। মার্কিন নিষেধাজ্ঞার পর আত্মপক্ষ সমর্থন করে এসে বললেন সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ, আমি আমার ভাইকে মিলিটারি কন্ট্রাক্ট দিয়ে ঘুষ দিয়ে আরেকটা কারেকশন করেছি। আল জাজিরাতে যে অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান যে একটা অনুষ্ঠান প্রচারিত হয়েছিল, সেখানে কি দুটা প্রশ্নের অস্তিত্ব আপনারা সেখানে পেয়েছিলেন? বাংলাদেশ সরকারের প্রাণকেন্দ্রে লুকোনো একটি গোপন বিষয়, আহমেদ পরিবার ক্ষমতার কেন্দ্রে থাকা একটি অপরাধী পরিবারের গল্প। এই পরিবারের 3 ভাই দণ্ডিত খুনি, যারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সুরক্ষা দিয়ে এসেছেন। উনি তার ব্যক্তিগত দেহরক্ষী ছিলেন, হাসিনার সাথে ওনার সরাসরি যোগাযোগ ছিল। আমাদের অনুসন্ধানে উঠে এসেছে কিভাবে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান তার পলাতক ভাইদের নিরাপদে রাখেন, তাদের বিত্তশালী হয়ে উঠতে সাহায্য করেন। ইনি আসলে উনারই ভাই, উনার বড় ভাই দেশ চালাচ্ছে। বাংলাদেশের সেনাবাহিনীর কর্মকর্তা উনারই হাত, উনার ভাইদের ক্ষমতা উনার হাতে, কারণ উনার ভাইরা গ্যাংস্টার, তারা আসলে মাফিয়া। সেনাপ্রধান দেশের প্রধানমন্ত্রীকে নিরঙ্কুশ ক্ষমতা আয়ত্ত করতে সহায়তা জুগিয়ে যান। আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসী ভাইদের স্বাগতম টুডেজ বার্তার নতুন আর একটি সংবাদে। সঙ্গে আছে আমি HM রুবেল। রাতেই সেনাপ্রধানের ভয়ঙ্কর সব তথ্য ফাঁস করল যুক্তরাষ্ট্র। সরকার হাসিনাকে ফাঁসি দিল আজিজ। আল জাজিরা ইউটিউব চ্যানেলে ফাঁস করা এক ভিডিওতে বলা হয়, শেখ হাসিনা সেনাপ্রধান আজিজ আহমেদ এবং তার বাকি 3 ভাইদের দিয়ে বাংলাদেশে খুন, দুর্নীতি সহ অনেক ভয়ঙ্কর সব অপকর্ম করিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকার আহমেদ পরিবারের মাফিয়া গোষ্ঠীর মধ্যে সেনাপ্রধান আজিজ আহমেদ ছিল তাদের বড় ভাই, যাদের নেতৃত্বে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসেছিল। এই খবর অনেক আগেই আল জাজিরা ফাঁস করেছিলেন। দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার এবং বাংলাদেশের গণতান্ত্রিক এবং সরকারি প্রতিষ্ঠান ও প্রক্রিয়ার প্রতি জনগণের বিশ্বাসকে ক্ষুণ্ণ করার কারণে সাবেক সেনাপ্রধান আজিজ তার ভাই ও পরিবারের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে স্টেট ডিপার্টমেন্ট। আওয়ামী লীগের শাসনকালে আজ যারা বিচারক, কাল তারা দুর্নীতিবাজ। যারা এদেশের সর্বোচ্চ রক্ষক, দিন শেষে তারাই সবচেয়ে বড় ভক্ষক। বাংলাদেশের সাবেক সেনাপ্রধান জেনারেল অব আজিজ আহমেদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। দুর্নীতির সঙ্গে ব্যাপকভাবে জড়িত থাকার দায়ে তার বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। একই সঙ্গে জেনারেল আজিজ আহমেদের পরিবারের সদস্যদেরও যুক্তরাষ্ট্রের প্রবেশে অযোগ্য ঘোষণা করার কথা জানানো হয়েছে। স্থানীয় সময় সোমবার 20 মে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে একথা জানানো হয়। বিবৃতিতে বলা হয়, আজিজ আহমেদ তার ভাইকে বাংলাদেশে অপরাধমূলক কার্যকলাপের জন্য জবাবদিহিতা এড়াতে সাহায্য করেছেন, আর এটা করতে গিয়ে তিনি সরকারি প্রক্রিয়ায় হস্তক্ষেপ করে উল্লেখযোগ্য দুর্নীতিতে জড়িত হয়েছেন। এছাড়া অন্যায়ভাবে সামরিক খাতে কন্ট্রাক্ট পাওয়া নিশ্চিত করার জন্য তিনি তার ভাইয়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন। একই সঙ্গে নিজের ব্যক্তিগত সুবিধার জন্য সরকারি নিয়োগের বিনিময়ে ঘুষ গ্রহণ করেছিলেন। মুখপাত্র ম্যাথিউ মিলার বিবৃতিতে আরও বলেন, এই পদক্ষেপের মাধ্যমে বাংলাদেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং আইনের শাসনকে শক্তিশালী করার জন্য যুক্তরাষ্ট্রের যে প্রতিশ্রুতি রয়েছে তা আবারও নিশ্চিত করা হলো। সরকারি সেবা আরও স্বচ্ছ ও নাগরিকদের সেবা লাভের সুযোগ তৈরি করার পাশাপাশি ব্যবসা ও নিয়ন্ত্রণ ব্যবস্থার উন্নয়ন এবং অর্থ পাচার ও অন্যান্য অর্থনৈতিক অপরাধের অনুসন্ধান ও বিচার নিশ্চিতে সক্ষমতা তৈরিতে সহায়তার মাধ্যমে বাংলাদেশের দুর্নীতি বিরোধী প্রচেষ্টায় সহায়তা করে থাকে যুক্তরাষ্ট্র। আজিজ আহমেদকে পূর্বে বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান, ডিপার্টমেন্ট অফ স্টেট ফরেন অপারেশন অ্যান্ড রিলেটেড প্রোগ্রামস অ্যাপ্রোপ্রিয়েশনস অ্যাক্টের 7031C ধারার আওতায় অন্তর্ভুক্ত করার ঘোষণা দিয়েছে পররাষ্ট্র দপ্তর। এর ফলে আজিজ আহমেদ এবং তার পরিবারের সদস্যরা সাধারণত যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য অযোগ্য হবেন। চরমভাবে ফেঁসে গেল সেনাপ্রধান আজিজ আহমেদ, তার সাথে ফেঁসে গেল প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। এদিকে আল জাজিরা ইউটিউব চ্যানেলে ফাঁস করা এই ভিডিওতে বলা হয়, শেখ হাসিনা সেনাপ্রধান আজিজ আহমেদ এবং
তার বাকি 3 ভাইদের দিয়ে বাংলাদেশে খুন, দুর্নীতিসহ অনেক ভয়ঙ্কর সব অপকর্ম করিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকার আহমেদ পরিবারের মাফিয়া গোষ্ঠীর মধ্যে সেনাপ্রধান আজিজ ছিল তাদের বড় ভাই, যাদের নেতৃত্বে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসেছে। এই খবর অনেক আগেই আল জাজিরা ফাঁস করেছিলেন। বিস্তারিত জানতে এক মুহূর্ত না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। দর্শক, এ নিয়ে সোশ্যাল মিডিয়া এবং পুরো বাংলাদেশে তোলপাড়। দর্শক, আপনারা কি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিবেন। আমরা বেশি কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাব এবং ভিডিও দেখার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে দিবেন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে দেখার জন্য। দর্শক, বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। আমি তো মনে করি যে এই দুইটার উপরে যেটা দিয়েছে আমার দৃষ্টিতে এটা হলো যে অবিচার করা হয়েছে। নিজের অভিব্যক্তি এভাবেই প্রকাশ করছিলেন সেনাবাহিনীর সাবেক প্রধান জেনারেল আজিজ আহমেদ। 16তম সেনাপ্রধানের বিরুদ্ধে গণতন্ত্রের অবনতি ও দুর্নীতিতে জড়িত থাকার কারণ দেখিয়ে তার ও তার পরিবারের সদস্যদের যুক্তরাষ্ট্রের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। এর প্রতিক্রিয়া জানাতে মিরপুরে নিজ বাসায় গণমাধ্যমের মুখোমুখি হন তিনি। বলেন, সরকারকে বিব্রত ও হেয় করার চেষ্টায় এই নিষেধাজ্ঞা দেয়া হতে পারে। এই যে বর্তমান যে সরকার ক্ষমতায় আছে, আমি এই সরকারেরই একজন সেনাপ্রধান ছিলাম। তো সেই সরকারের সেনাপ্রধান অবসরে এসেও যদি এই ধরনের একটা রেস্ট্রিকশন পাই, আমি তো মনে করি যে এখানে সরকারকেও হয়তো কিছুটা মানে একটু হয়তো বিব্রত করার জন্য অথবা একটু হেয় করার জন্য এই রেস্ট্রিকশনটা হতে পারে। পদে থেকে এমন কিছু করেননি যাতে সেনাবাহিনী ও বিজিবির সুনাম ক্ষুণ্ণ হয়। আমার কোনো কর্মকাণ্ডে যাতে এই দুইটা বাহিনীর কোনো ধরনের সুনাম ক্ষুণ্ণ না হয়, এবং আমি আত্মবিশ্বাসের সাথে বলতে চাই আমি এমন কিছু করিনি যেটাতে সেনাবাহিনী অথবা বিজিবির কোনো সুনাম ক্ষুণ্ণ হতে পারে। ক্ষমতার অপব্যবহার করে নিজ ভাইদের সেনাবাহিনীতে কাজ দিয়েছেন। মার্কিন নিষেধাজ্ঞার বিবৃতিতে এমন অভিযোগের জবাবে জেনারেল আজিজ বলেন, এর কোনো প্রমাণ নেই। প্রচলিত নিয়মকানুনকে যাতে অ্যাভয়েড করে আসে, হি ক্যান ইভেট অ্যাকাউন্টেবিলিটি অফ হিস ক্রাইম ইন বাংলাদেশ, এটাতে আমি সহযোগিতা করে করাপশন করেছি। আমি বলবো এখান থেকে চলে যাওয়ার জন্য সহযোগিতা করেছি, এই অভিযোগটা আমি মেনে নিতে পারছি না। সেটা তো হলো সরকার নিষেধাজ্ঞার বিষয়টি আগে থেকে জানলেও তাকে জানায়নি বলে দাবি করেন সাবেক এই সেনাপ্রধান। 3 বছর আগে যখন সেনাপ্রধান ছিলেন জেনারেল আজিজ আহমেদ, তখন তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে অনুসন্ধানী প্রতিবেদন প্রচার করে আন্তর্জাতিক একটি গণমাধ্যম। ক্ষমতার কেন্দ্রে থাকা একটি অপরাধী পরিবারের গল্প। আমরা এখানে কোনো ছোটখাটো চোরের ব্যাপারে কথা বলছি না, অথবা কোনো ডাকাতের ব্যাপারে কথা বলছি না। আমরা কথা বলছি একটি সংঘবদ্ধ অপরাধ চক্রের ব্যাপারে। আমরা তো ডার্ক সাইডে। এই পরিবারের 3 ভাই দণ্ডিত খুনি, যারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সুরক্ষা দিয়ে এসেছেন। উনি তার ব্যক্তিগত দেহরক্ষী ছিলেন। হাসিনার সাথে ওনার সরাসরি যোগাযোগ ছিল। আমাদের অনুসন্ধানে উঠে এসেছে কিভাবে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান তার পলাতক ভাইদের নিরাপদে রাখেন, তাদের বিত্তশালী হয়ে উঠতে সাহায্য করেন। ইনি আসলে উনারই ভাই। উনার বড় ভাই দেশ চালাচ্ছে। বাংলাদেশের সেনাবাহিনীর কর্মকর্তা উনারই হাত। উনার ভাইদের ক্ষমতা উনার হাতে, কারণ উনার ভাইরা গ্যাংস্টার, তারা আসলে মাফিয়া। সেনাপ্রধান দেশের প্রধানমন্ত্রীকে নিরঙ্কুশ ক্ষমতা আয়ত্ত করতে সহায়তা জুগিয়ে যান। শেখ হাসিনা ভীষণ খোলাখুলিভাবেই ওনার বিরোধী দলগুলোকে ধ্বংস করার উদ্দেশ্য প্রকাশ করেছেন। ইসরায়েলকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি বাংলাদেশ, অথচ অত্যন্ত গোপনে ইসরায়েল থেকেই স্পাইওয়্যার কিনছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই দেশটি। আমি কখনোই বলতে পারবো না যে বাংলাদেশের আর্মি আমার খরিদ্দার। আমরা এটা বলতে পারবো না। এই স্পাইওয়্যার ব্যবহার করা হতে পারে রাজনৈতিক প্রতিপক্ষদের উপর নজরদারির কাজে। নির্বিচারে অনাধিকার নজরদারির প্রযুক্তির ব্যবহার করা কখনোই মানবাধিকারের পক্ষে কাজ করে না। ঢাকার এই কুখ্যাত অপরাধী পরিবারটি এখন বলছে বাংলাদেশের রাষ্ট্রযন্ত্রের হর্তাকর্তা তারাই। দারিদ্র ও রাজনৈতিক হানাহানির মধ্যে বেড়ে ওঠা 5 আহমেদ ভাইয়ের মধ্যে যুবা বয়সেই ঘনিষ্ঠ বন্ধন গড়ে ওঠে। কিন্তু এদের মধ্যে আজিজ গড়ে তোলেন স্বতন্ত্র পরিচয়। 1981 সালে তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন। অন্য 4 জন, আনিস, হারিস, জোসেফ ও আরেক ভাই টিপু,
তারা অপরাধের পথ বেছে নেন। উনারা টাকা আদায় করতেন, উনারা মানুষদের অপহরণ করতেন, উনারা একটি গ্যাংয়ে পরিণত হয়েছিলেন। প্রথমে খুব ছোটোখাটোভাবে শুরু করলেন, কিন্তু পরে উনারা মানুষদের খুন করা শুরু করলেন। ঢাকাতে বিশেষ একটা এলাকা ওনাদের আয়ত্তে ছিল, মোহাম্মদপুর ওনাদের দখলে ছিল, এবং এই এলাকাটি ওনারা ভাগাভাগি করে নিয়েছিলেন ওনাদের নিজেদের মধ্যে এবং অন্যদের সঙ্গে। মানে ঢাকা শহরের অন্যান্য অপরাধের সর্দারদের সাথে ওনাদের বোঝাপড়া ছিল এবং ওনারা ব্যবসায়ীদের কাছ থেকে বল প্রয়োগ করে টাকা আদায় করতেন। আর এই এলাকাটি ওনারা ওনাদের ব্যক্তিগত জায়গা হিসেবে শাসন করতেন। আমরা যাদের ব্যাপারে কথা বলছি এরা সবাই সন্ত্রাসী, এরা খুনি, যারা মানুষের জীবনের ভয়ঙ্কর রকমের ক্ষতি করেছে। ভারতে নির্বাসিত অবস্থায় শেখ হাসিনা আওয়ামী লীগের নেতা হন। এই দলের নেতৃত্বে ছিলেন তার পিতা। 1981 সালে তিনি বাংলাদেশে ফিরে আসেন। আমি আমার লোকদের কার্যকরী করা শুরু করলাম। তখনকার সরকার আমাকে বাধা দেবার চেষ্টা চালায় যাতে আমি ফিরে না আসি, কিন্তু আমি গণতন্ত্রের জন্য কাজ করার উদ্দেশ্য নিয়ে ফিরে আসার সিদ্ধান্ত নিলাম। সামরিক বাহিনী তখন দেশ পরিচালনা করছে। বেশ কয়েকবার তখন হাসিনাকে গৃহবন্দী করা হয়। তার জীবনের উপর আঘাতও আসে। এক সহকর্মীর সাথে জেনারেল আজিজের ফোনালাপের গোপন রেকর্ডিং আল জাজিরার ইনভেস্টিগেটিভ ইউনিটের হাতে এসেছে। এই কথোপকথন 2020 সালের। আজিজ বর্ণনা করছেন কিভাবে তার ভাইয়েরা শেখ হাসিনার দল আওয়ামী লীগের নেতাদের নিরাপত্তা দিতেন। বাংলাদেশে ফিরে আসার পর আওয়ামী লীগ নেতাদের সুরক্ষায় নিজের ভাইদের ভূমিকা। যখন হলো আওয়ামী লীগ ওই জাতীয় পার্টির সময়, যখন হলো সবচেয়ে খারাপ সময় যাচ্ছিল, যখন তারা তাদের কেন্দ্রীয় অফিসে বসতে পারতো না, তখন কিন্তু মাই ব্রাদার্স দে ওয়্যার দ্য মেইন স্ট্রেংথ অফ দিস পার্টি। কেন্দ্রীয় নেতারা এসে আমার ছোট ভাইয়ের অফিসে বসে তারা হলো পার্টির হলো প্রোগ্রাম এখান থেকে অ্যানাউন্স করতো তারা, কারণ অন্য জায়গায় তারা নিরাপদ মনে করতো না, তো তারা ছিল ইয়াতে। আহমেদ পরিবার ত্রাস জাগানিয়া, তবে অন্যদের প্রতিশোধের শিকারও হতে হয় তাদের। খুন হয়ে যান এক ভাই টিপু। টিপু খুব বড় এক গুন্ডা ছিল, শার্প শুটার যাকে বলে, খুবই বুদ্ধিমান। ভাইদের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান সেই ছিল। তখন এমন এক সময় ছিল যখন রাজনীতিবিদ ও সন্ত্রাসী মাস্তানদের একে অপরকে প্রয়োজন ছিল। এইসব দলগুলো তারা চাঁদাবাজিতে জড়িত ছিল, রাস্তায় ছোটখাটো চুরি ডাকাতি করত বা ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ উত্তোলন করত। তাছাড়া প্রয়োজন মাফিক রাজনীতিবিদদের শক্তি হিসেবেও কাজ করেছিল। সাধারণত তারা কোনো একজন রাজনীতিবিদদের সাথে জড়িত থাকত এবং কোনো এক বিশেষ সময়ে সুবিধা অনুযায়ী এই রাজনীতিবিদরা তাদেরকে ব্যবহার করতেন। 90-এর দশকের মাঝামাঝি সময় হাসিনার ব্যক্তিগত নিরাপত্তা দলে যোগদান করেন হারিস আহমেদ। ইনি হারিস, শেখ হাসিনা। ইকবাল ওই সময় থেকে হারিসকে চেনেন। উনি শেখ হাসিনার ব্যক্তিগত দেহরক্ষী ছিলেন এবং এই মিটিংটি মোহাম্মদপুরে হচ্ছে। এটা হারিসের এলাকা। উনি সব মিটিং আয়োজন করতেন। এদিকে এই ফোনালাপে জেনারেল আজিজ বলছেন আওয়ামী লীগের নেতাদের প্রতি শেখ হাসিনার সাম্প্রতিক একটি বক্তব্যের কথা। ওনারা বলছে যে দেখো ওর ভাইরা কে আমার থেকে বেশি তোমরা জানো না। প্রধানমন্ত্রী এই আহমেদ পরিবারের আনুগত্যের কথা তুলে ধরে বর্তমান নেতাদের নিষ্ক্রিয়তা নিয়ে তিরস্কার করছেন, কারণ এই পরিবারই তাকে আঘাতের হাত থেকে বাঁচিয়েছিল। জানো না কোথায় ছিল যখন হলো নাই যে যখন আমার বাড়িতে গ্রেনেড হামলা করে, আমার বাড়িতে এরকম করে, আমি কোন দাঁড়ে কোথায় ছিল তোমরা? এই চিফের ভাইরা আমার আশেপাশে ছিল, তারা ছিল তখন আমার মেইন চালিকা শক্তি। তোমরা কোথায় ছিল তখন? মোহাম্মদপুরের একটি ব্যস্ত রাস্তায় একটি হত্যাকাণ্ড আহমেদ পরিবারের ভবিষ্যৎ নির্ধারণ করে দেবে। মোস্তফা রহমান ছিলেন প্রতিদ্বন্দ্বী এক রাজনৈতিক দলের সদস্য। এই দলটি শেখ হাসিনার পরিবারকে হত্যার সাথে জড়িত। মোস্তফা ও তার 2 সহকর্মীকে ঘিরে ফেলা হলো। মোস্তফাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি একজন ম্যাজিস্ট্রেটের কাছে সাক্ষ্য দেন। জোসেফ, হানিস এবং হারিস আমাকে গুলি করেছে। হারিস বন্দুক দিয়ে আমাকে গুলি করেছে। জোসেফ আমার কোমর থেকে বন্দুক নিয়ে আমার পেটে গুলি করে। অন্যদের হাতেও বন্দুক ছিল এবং তারা এলোমেলো গুলি করে। আমাকে 9 বার গুলি করা হয়। 5 দিন পরে তিনি মারা যান। মুস্তফা ছিলেন নিজের খুনের ঘটনায় মূল সাক্ষী।
মোস্তফা রহমানের হত্যার 1 মাস পর শেখ হাসিনা বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। আহমেদ পরিবারের 3 ভাই খুনের অভিযোগে অভিযুক্ত হন। 8 বছর পর হাসিনা যখন ক্ষমতার বাইরে, তখন আদালতের এক রায়ে দণ্ডপ্রাপ্ত হন তারা। জোসেফকে দেওয়া হয় মৃত্যুদণ্ড, আনিস ও হারিসকে যাবজ্জীবন কারাদণ্ড, কিন্তু তারা ততদিনে পলাতক। আল জাজিরার ইনভেস্টিগেটিভ ইউনিট তাদেরকে খুঁজে পাওয়ার আগে 15 বছর ধরে তারা নিখোঁজ ছিলেন। দেশের মধ্যে হারিস আহমেদ একজন বড় গ্যাংস্টার ছিলেন এবং গ্রেফতার করার জন্য পুলিশ তাকে খুঁজছিল। আনিস আহমেদ একটা নির্মম হত্যার অভিযোগে অভিযুক্ত ছিল। আমার মনে হয় না যে শক্তিশালী কিছু ব্যক্তিদের সাহায্য ছাড়া ওনারা দেশ পলাতক হতে পারতেন। এসব ঘটনাক্রমটি আসলে একটি উল্লেখযোগ্য বিষয়। 1994-95 এর দিকে হারিস ওনার ব্যক্তিগত দেহরক্ষী ছিলেন। ঠিক তার 1 বছর পরে 1996-এ এক ব্যক্তি হত্যা হন, যিনি সম্ভবত শেখ হাসিনার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ছিলেন, এবং হারিস সহ তার 3 ভাই এই হত্যার অভিযোগে অপরাধী হন। হয়তো তিনি মনে করেন তিনি এই সব বিষয়ে যত কম জানবেন ততই ভালো। আর ভাইদের মধ্যে সর্বকনিষ্ঠ জোসেফ, যিনি হত্যার দায়ে দোষী সাব্যস্ত হয়েও পরে ক্ষমা পেয়েছেন, তিনিও আছেন এখানে। আচ্ছা দেখুন, ইনি বাংলাদেশের প্রেসিডেন্ট। তাকে ক্ষমা করেছিলেন বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। বাংলাদেশের প্রেসিডেন্ট এই 2 পলাতক আসামিদের সঙ্গে একটি বিয়ের অনুষ্ঠানে উপস্থিত, যাদেরকে গ্রেফতার করা উচিত। আনিসের ছেলেও উদযাপনে মেতেছেন। দুর্নীতি বিরোধী প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনী প্রচার চালাচ্ছেন এই উদীয়মান রাজনৈতিক নেতা। এদের পরবর্তী প্রজন্মকে এরা যথাযথ স্থানে বসিয়ে দিচ্ছে, এবং যদি এভাবেই চলতে থাকে এবং এদের স্ট্র্যাটেজি এভাবেই যায়, তাহলে আমরা দেখতে পাচ্ছি এদের দ্বিতীয় প্রজন্ম এদের স্থান নেবে এবং বাংলাদেশকে একটি মাফিয়া রাষ্ট্রে পরিণত করবে। 2021-এর 1 ফেব্রুয়ারি আল জাজিরাতে যে অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান যে একটা অনুষ্ঠান প্রচারিত হয়েছিল, সেখানে কি 2টা প্রশ্নের অস্তিত্ব আপনারা সেখানে পেয়েছিলেন? তার মানে আমি ধরে নিতে পারি যে এই 2টা প্রশ্নের সূত্রটা হলো আল জাজিরার অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান। সেখানেও এই 2টা বিষয়ে ওইখানে ব্যাপকভাবে তারা অনেক কিছু তথ্য দেওয়ার চেষ্টা করেছে। যদিও আমি অগাস্ট 2021-এ ডয়েচে ওয়েলেতে একটা ইন্টারভিউ দিয়েছিলাম, সেখানে তাদেরকে আমি ধরে বিভিন্ন এভিডেন্স দিয়ে আমি ওখানে বলেছি আল জাজিরা যেটা প্রচার করেছে এটা সঠিক না, ভুল তথ্য দিয়ে প্রমাণ করেছে, তারা সেটা প্রচার করেছে। এখন আসি আপনাদের উত্তরে। প্রথম যে প্রশ্নটা আসলো যে আমি আমার ভাইকে আমার অফিসিয়াল ক্যাপাসিটি ব্যবহার করে প্রচলিত নিয়মকানুনকে যাতে অ্যাভয়েড করে আসে, হি ক্যান ইভেট অ্যাকাউন্টেবিলিটি অফ হিজ ক্রাইম ইন বাংলাদেশ, এটাতে আমি সহযোগিতা করে করাপশন করেছি। আমি বলবো যে ভাই এর হিন্ট করছে, যদিও এখানে কোনো ভাইয়ের নাম উল্লেখ করে নেই, মানে ভাই বলছে, নট ব্রাদার্স, ব্রাদার। আমার সেই ভাই কিন্তু 2002 সাল থেকে হলো বাংলাদেশে বাইরে, এবং সে অবশ্যই বৈধ ডকুমেন্ট নিয়েই বাংলাদেশের বাইরে গিয়েছিল। তো তারপরে এই ধরনের আমি তাকে এখান থেকে চলে যাওয়ার জন্য সহযোগিতা করেছি, এই অভিযোগটা আমি মেনে নিতে পারছি না। এটা আমার জন্য প্রযোজ্য নয় বলে আমি মনে করি। দ্বিতীয় যে বিষয়টা বলেছে যে আমি আমার ভাইদেরকে মিলিটারি কন্ট্রাক্ট দিয়ে ঘুষ নিয়ে আমি করাপশন করেছি, আমি আপনাদের মাধ্যমে আবার বলতে চাই, আমি পূর্বেও বলেছিলাম ডয়েচে ভেলেতে যখন আমি ইন্টারভিউ দিয়েছিলাম, আবার বলতে চাই যে আমি 4 বছর বিজিবি ছিলাম, 3 বছর সেনাবাহিনী প্রধান ছিলাম। এই 7 বছরে বিজিবিতে অথবা সেনাবাহিনীতে আমার কোনো ভাইকে আমি কোনো একটা কন্ট্রাক্ট দিয়েছি কিনা, এটা কোনো প্রমাণ কেউ আমাকে দেখাতে পারবে কিনা? আমি দেইনি। আমি সেটা খুব গর্বের সাথে এবং বড় জোর দিয়ে আমি ডয়েচে ভেলের ইন্টারভিউতে বলেছিলাম যে কেউ যদি প্রমাণ আনতে পারে, এখন আমি ইউনিফর্মের নাই, কেউ যদি তদন্ত করে প্রমাণ আনতে পারে যে হ্যাঁ আমি বিজিবিতে আমার ভাইদেরকে কোনো কন্ট্রাক্ট দিয়েছিলাম, বা সেনাবাহিনীতে এসে যেই ধরনের এই যে মিলিটারি কন্ট্রাক্টের কথা বলছে দিয়েছি, যদি প্রমাণ করতে পারে, আই এম রেডি টু অ্যাকসেপ্ট এনি কনসিকুয়েন্স। বাট আমি দেইনি, আমি আমার ভাইদেরকে দেইনি। আমি 4 বছর বিজিবিতে ছিলাম, আমি চাইলে কি তাদেরকে বিজিবি লাইসেন্স করে দিতে পারতাম না? আমি সেনাপ্রধান ছিলাম, আমি কি চাইলে ইনফ্লুয়েন্স যদি করে তাদেরকে ডিজিটিভিতে আমি লাইসেন্স করে দিতে পারতাম না? আপনারা খোঁজ নেন বিজিবিতে তাদের কোনো লাইসেন্স আছে কিনা, ডিজিটিভিতে তাদের কোনো লাইসেন্স আছে কিনা, এবং তাদেরকে কোনো কন্ট্রাক্ট দিয়েছে কিনা। যদি কন্ট্রাক্টই না দিয়ে থাকে সেখানে করাপশনের এটা কেন মেনে নেব? অবান্তর। আল জাজিরা তো একই জিনিস বলেছিল, এবং সেখানে যে জিনিসটা বলেছিল যে একটা স্পাইওয়্যার সিগন্যাল ইকুইপমেন্ট কেনার ব্যাপারে, যেটা হাঙ্গেরি থেকে কেনা হয়েছিল এবং যেটা তাদের ভাষ্য অনুযায়ী সেটা ইসরায়েলের অরিজিন, সেটার কন্ট্রাক্ট নিয়ে আমি দুর্নীতি করেছি, আমার ভাইয়ের মাধ্যমে দিয়েছি। এখানে 2টা বিষয় হলো কাকতালীয়। এটাকে তারা লিঙ্ক আপ করেছে খুব
মানে ইমেচিউরড ওয়েতে। কিভাবে আমি বলি, প্রথম কথা হলো যে ইকুইপমেন্টটা কেনা হয়েছে সেটা হলো হাঙ্গেরি থেকে। আমার ওই ছোট ভাইটা হলো হাঙ্গেরিতে থাকতো, কারেক্ট? তো এটা ওরা লিঙ্ক আপ করিয়েছে যে হয়তো আমার ভাইয়ের মাধ্যমে এটা করা হয়েছে। সেকেন্ড যে জিনিসটা হলো 26 তারিখে হলো কন্ট্রাক্টটা সাইন হয়েছে, 25 তারিখে জুন 2018 25 তারিখে হলো আমি দায়িত্বভার গ্রহণ করি, জুন 2018 26 তারিখে হলো কন্ট্রাক্টটা সাইন করেছে। কে সাইন করেছে? সেনা সদর না, ডিজিডিপি করেছে, এবং ডিজিডিপি করেছে কন্ট্রাক্টরের সাথে। এই কন্ট্রাক্টগুলো মিলিটারি হার্ডওয়্যার কেনার জন্য যে কন্ট্রাক্টটা হয় সেটার এটা টেন্ডার করা অন্যান্য জিনিস এগুলা সাধারণত ডিজিডিপি করে থাকে, এবং ডিজিডিপি আর্মি হেডকোয়ার্টারের অধীনে নয়, এটা এফডি মিনিস্ট্রি অফ ডিফেন্স এবং এফডির অধীনে, আর্মি হেডকোয়ার্টারের অধীনে নয়। তো তারা কন্ট্রাক্ট করেছে 26 তারিখে, এটা তো আমার তো জানার কথা না। আমি 25 তারিখে দায়িত্বভার গ্রহণ করেছি। এখন ওই ইকুইপমেন্টের কথায় যদি আসি, কারণ আমি সেই জন্যই শুরুতেই আপনাদেরকে বলেছিলাম যে এই দুইটা প্রশ্ন এখানে যেখানে এনেছে এটা প্রাসঙ্গিক, কারণ আল জাজিরাতে একই জিনিস ওখানে এই অভিযোগগুলো আনানো হয়েছিল। আমি দেখছি যে ইট ইজ লিঙ্কড। ওইখানে যে সিগন্যাল ইকুইপমেন্টের কথা বলা হয়েছিল, আমার কাছে এভিডেন্স আছে, আপনারা যদি চান আই ক্যান গিভ ইউ দ্য ফটোকপি। দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। রাতেই সেনাপ্রধানের ভয়ঙ্কর সব তথ্য ফাঁস করল যুক্তরাষ্ট্র। সরকার হাসিনাকে ফাঁসি দিল আজিজ। আল জাজিরা ইউটিউব চ্যানেলে ফাঁস করা এক ভিডিওতে বলা হয়, শেখ হাসিনা সেনাপ্রধান আজিজ আহমেদ এবং তার বাকি 3 ভাইদের দিয়ে বাংলাদেশে খুন, দুর্নীতি সহ অনেক ভয়ঙ্কর সব অপকর্ম করিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকার আহমেদ পরিবারের মাফিয়া গোষ্ঠীর মধ্যে সেনাপ্রধান আজিজ আহমেদ ছিল তাদের বড় ভাই, যাদের নেতৃত্বে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসেছিল। এই খবর অনেক আগেই আল জাজিরা ফাঁস করেছিলেন। দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার এবং বাংলাদেশের গণতান্ত্রিক এবং সরকারি প্রতিষ্ঠান ও প্রক্রিয়ার প্রতি জনগণের বিশ্বাসকে ক্ষুণ্ণ করার কারণে সাবেক সেনাপ্রধান আজিজ তার ভাই ও পরিবারের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে স্টেট ডিপার্টমেন্ট। আওয়ামী লীগের শাসনকালে আজ যারা বিচারক, কাল তারা দুর্নীতিবাজ, যারা এই দেশের সর্বোচ্চ রক্ষক, দিন শেষে তারাই সবচেয়ে বড় ভক্ষক। বাংলাদেশের সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। দুর্নীতির সঙ্গে ব্যাপকভাবে জড়িত থাকার দায়ে তার বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। একই সঙ্গে জেনারেল আজিজ আহমেদের পরিবারের সদস্যদেরও যুক্তরাষ্ট্রের প্রবেশে অযোগ্য ঘোষণা করার কথা জানানো হয়েছে। স্থানীয় সময় সোমবার 20 মে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে একথা জানানো হয়। বিবৃতিতে বলা হয়েছে, আজিজ আহমেদ তার ভাইকে বাংলাদেশে অপরাধমূলক কার্যকলাপের জন্য জবাবদিহিতা এড়াতে সাহায্য করেছেন, আর এটা করতে গিয়ে তিনি সরকারি প্রক্রিয়ায় হস্তক্ষেপ করে উল্লেখযোগ্য দুর্নীতিতে জড়িত হয়েছেন। এছাড়া অন্যায়ভাবে সামরিক খাতে কন্ট্রাক্ট পাওয়া নিশ্চিত করার জন্য তিনি তার ভাইদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন। একই সঙ্গে নিজের ব্যক্তিগত সুবিধার জন্য সরকারি নিয়োগের বিনিময়ে ঘুষ গ্রহণ করেছিলেন। মুখপাত্র ম্যাথিউ মিলার বিবৃতিতে আরও বলেন, এই পদক্ষেপের মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং আইনের শাসনকে শক্তিশালী করার জন্য যুক্তরাষ্ট্রের যে প্রতিশ্রুতি রয়েছে তা আবারও নিশ্চিত করা হলো। সরকারি সেবা আরও স্বচ্ছ ও নাগরিকদের সেবা লাভের সুযোগ তৈরি করার পাশাপাশি ব্যবসা ও নিয়ন্ত্রণ ব্যবস্থার উন্নয়ন এবং অর্থ পাচার ও অন্যান্য অর্থনৈতিক অপরাধের অনুসন্ধান ও বিচার নিশ্চিতে সক্ষমতা তৈরিতে সহায়তার মাধ্যমে বাংলাদেশে দুর্নীতি বিরুদ্ধে প্রচেষ্টায় সহায়তা করে থাকে যুক্তরাষ্ট্র। আজিজ আহমেদকে পূর্বে বাংলাদেশের সেনাবাহিনী প্রধান, ডিপার্টমেন্ট অফ স্টেট ফরেন অপারেশন অ্যান্ড রিলেটেড প্রোগ্রামস অ্যাপ্রোপ্রিয়েশনস অ্যাক্টর 7031 সি ধারার আওতায় অন্তর্ভুক্ত করার ঘোষণা দিয়েছে পররাষ্ট্র দপ্তর। এর ফলে আজিজ আহমেদ এবং তার পরিবারের সদস্যরা সাধারণত যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য অযোগ্য হবেন। চরমভাবে ফেঁসে গেল সেনাপ্রধান আজিজ আহমেদ, তার সাথে ফেঁসে গেল প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। এদিকে আল জাজিরা ইউটিউব চ্যানেলে ফাঁস করা এক ভিডিওতে বলা হয়, শেখ হাসিনা সেনাপ্রধান আজিজ আহমেদ এবং তার বাকি 3 ভাইদের দিয়ে বাংলাদেশে খুন, দুর্নীতি সহ অনেক ভয়ঙ্কর সব অপকর্ম করিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকার আহমেদ পরিবারের মাফিয়া গোষ্ঠীর মধ্যে সেনাপ্রধান আজিজ ছিল তাদের বড় ভাই, যাদের নেতৃত্বে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসেছে। এই খবর অনেক আগেই আল জাজিরা ফাঁস করেছিলেন। এই বিষয় নিয়ে আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন।
পরবর্তী আপডেট খবর পেতে টুডেজ বার্তা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দর্শক, আজকের জন্য এতটুকুই ভিডিও ছিল, আর পরবর্তী ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।